তবে তার আগে একবার কি হলো এই যে কোর্টরুমে আমরা প্রত্যেকে লাইভ স্ট্রিমিং দেখছিলাম, লাইভ ল থেকে আপডেট পাচ্ছিলাম, যেমন যেমন আপডেট হচ্ছে আমরা দিতে দিতে যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি ওভারঅল যদি সিনারিওটা দেখা যায় তাহলে আমার মনে হয় আরও বেশি যারা সাপোর্ট করছেন বা যারা ডিফেন্ড করছেন তাদের কাছে ছবিটা স্পষ্ট হয়ে যাবে। হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। আজ তার সওয়াল জবাব পর্বে ছত্রে ছত্রে কি উঠে এলো দেখে নিন। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানতে চান কোন উপায়ে যোগ্য অযোগ্য বাছাই করা হচ্ছে। উত্তরে রাজ্যের আইনজীবী কি বললেন? NK কৌল তিনি বলেন যে CBI তথ্যের ওপর ভরসা করা যেতে পারে। প্রথমবার বললেন CBI এর তথ্যের ওপর ভরসা করা যেতে পারে, অর্থাৎ CBI এর ওপর তাদের ভরসা রয়েছে। আর কি বললেন? শূন্য পদে অনুমোদন ও বেতনের দায় রাজ্যের, কিন্তু নিয়োগ কমিশন এবং বোর্ডের এখতিয়ার। কে বলছেন? রাজ্যে SSCর তরফ থেকে আইনজীবী বলছেন, অর্থাৎ প্রথমেই দায় কমিশন এবং বোর্ডের ওপর ঠেলে দেওয়া হয়েছে। এরপর প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন যে 2021-এ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ, কিন্তু এরপর কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল? এর প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কি বলছেন? রাজ্যের আইনজীবী বলছেন যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুবিধে করে দিতে এই পদ তৈরি করা হয়, অবৈধ নিয়োগ আড়ালের উদ্দেশ্য ছিল না। মোট 6,861টি শূন্যপদ তৈরি করা হয়েছিল। এটা শুনে প্রধান বিচারপতি বলেন 2022 সালে কেন শূন্যপদ তৈরি হলো? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন 2021-এ মামলা দায়ের হয়, 2.5 বছর পর অভিযোগ, সে কারণে 2022-এ এই সিদ্ধান্ত হয়। এরপর প্রধান বিচারপতি জানতে চান ওয়েমার শিট কবে নষ্ট করা হয়, কোনো তথ্য কি পাওয়া যাবে? উত্তরে রাজ্যের আইনজীবী জানান যে ডিজিটাল কপি জোগাড় করার চেষ্টা চলছে, অর্থাৎ এখনো জোগাড় করার চেষ্টা চলছে। প্রধান বিচারপতি এরপর বলেন নাইসাকে স্ক্যানিং এর দায়িত্বভার দেওয়া হলেও চেয়ারম্যান এ সম্পর্কে অবগত নন। উপযুক্ত টেন্ডার কেন বরাদ্দ করা হয়নি সেটাও জানতে চান প্রধান বিচারপতি। সেই সঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, RTI এ যা যা বলছে রাজ্য সেই সমস্ত অসত্য ছিল কি? উত্তরে SSCর তরফ থেকে আইনজীবী বলেন যে তৃতীয় কেউ এতে জড়িত রয়েছে কিনা তা জানতো না SSC, মানে রাজ্য SSCর ঘাড়ে দায় চাপাচ্ছে, SSC রাজ্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। এরপর পর্ষদের আইনজীবী বলেন যে 17 থেকে 18,000 শিক্ষক ভুক্তভোগী, সবাই চাকরি হারালে শিক্ষক মিলবে না, মাথা যন্ত্রণা হলে পুরো মাথা কেটে ফেলা হয় না। কিছুক্ষণ আগে যেই ভার্সনটা বলছিলেন অনিন্দবাবু, এই গোটা সওয়াল জবাব পর্বে একটা বিষয় ছত্রে ছত্রে উঠে এলো যে এখন চাপের মধ্যে পড়ে, আমি এটা নিয়ে দেবজিদের কাছে আসবো, একটা বিষয় কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যে ফাইনালি চাপে পড়ার পর এখন প্রত্যেকের দায় ঠেলাঠেলির মধ্যে রয়েছেন, কিন্তু আমি আবারও সে একই কমন প্রশ্ন করছি, স্বস্তি রাজ্যের মিললেও চাকরিহারাদের স্বস্তি মিলল কি, নাকি দায় ঠেলাঠেলিটাই পড়ে রইল? দেবজিৎ না, একটা কথা পরিষ্কার করতে হবে যে এই জায়গাতে এই যারা চুরি করেছে, এতদিন ধরে যারা গলা উঁচিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে কর্ডলেস হাতে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি হেঁটে বেড়াতেন মঞ্চে, জনতার সামনে কাঁচকলা দেখাতেন, দেখে নেব বলতেন, এইসব বলতেন, আজকে তাদের সরকার পক্ষের উকিল প্রতিনিধি তারা গিয়ে সুপ্রিম কোর্টে প্রথমবার বলেছিলেন মাই বাপ এবারের মতন ছেড়ে দাও, 1 সপ্তাহ অন্তত সময় দাও, কোনো যেমন করশিপ জোর করে বা অন্যরকমভাবে তদন্ত যেন না হয়, তাহলে পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে। সেই জন্য 1 সপ্তাহ পরে আজকে এসে বললেন আরে আমরা তো চুরি করেছি, বলছি তো অন্যায়টা হয়েছে। একটা সরকার, সেই সরকারের একটা সিস্টেম, তারা এতগুলো বেআইনি করেছে, সেটা এফিডেভিট দিয়ে হাইকোর্টে বলেছে 5, ওখানে গিয়ে বলছে 8, এবং আরও চাপ খেলে পুরোটাই একই জায়গাতে আসবে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা আছি, এই বাংলার লোকেরা আছে, আমাদের মেধা লুট হয়েছে, ছেলে মেয়েদের যাদের মেধা লুট হয়েছে তারা রাস্তায় বসে আছে, অন্যদিকে যাদের মেধা লুট হয়েছে অন্যভাবে ব্যতিক্রমীভাবে, বেআইনিভাবে এখন আর বলা যাবে না, এখন তো ব্যতিক্রমী, আবার আজকে একটা নতুন শব্দ বেরিয়েছে বিতর্কিত। তো বিতর্কিত আর ব্যতিক্রমী যারা ভাগসাগ করে বার করছেন, যে SSC-ওয়ালারা, যে SSCর মালিক যারা, তারা 7 দিন আগেও বলেছিলেন এ তো সম্ভবই নয়, এই মজুমদারবাবু বলেছিলেন, এখন যিনি SSCর চেয়ারম্যান, কি করে বুঝবো কে চাল আর কে কাঁকড়, এটা তো বলা সম্ভব নয়। ঠিক তার 3 দিন পরে 180 ডিগ্রি ঘুরে গেলেন, আজকে দাঁড়িয়ে বলছেন যে না করে দেওয়া যাবে, এতজনের হয়েছে। কি করে করলেন, কিভাবে করলেন? আপনাদের কাছে কোনো ওএমআর শিট নেই, ওএমআর শিটের কোনো ফটোকপি আপনারা মানেননি। CBI যে ওএমআর শিট জামশেদপুর থেকে জলন্ধর না কোথা থেকে নিয়ে এলো, যেখান থেকে সব কিছু ওই কি বলে কাপড়ের ব্যাগের মধ্যে ছিল, সালোয়ারের প্যাকেটের মধ্যে ছিল, সেখান থেকে উদ্ধার করে নিয়ে এলো,
সেই ওএমআর সিটকেও ফটোকপি বলে আপনারা মানেননি। আজকে আপনারা বলছেন সব কিছু আপনাদের কাছে আছে। আসলে এই ব্যাপারটা হচ্ছে চাকরি চোরদের শুধু বাঁচানোর চেষ্টা নয়, এটা একটা মিথ্যা কথা। কারণ তদন্ত হবে, একটা মুচলেখা দিয়ে সবাই নাকি চাকরি করবেন, জানি না কারুর এই বুকের পাটা হবে কিনা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে, যে শুধু মুচলেখা দিলেই হবে না, মুচলেখাতে এটাও লেখা থাকবে টাকা ফেরত দেবে এবং তার সঙ্গে জেলেও যাবে যদি প্রমাণিত হয়। সেইখানে দাঁড়িয়ে এই যে আজকের অর্ডারের পরে এরা কি করে চাকরি করবে আমি জানি না, কিন্তু একজনও যোগ্য চাকরি প্রার্থী বা যারা চাকরি করছিলেন তাদের ওপরে যে খড়গহস্ত নেমে এসেছে এবং যেটা আরো হবে সেটার জন্য পুরোপুরি এরা দায়ী। এরা কোনো চাকরি প্রার্থীদের জন্য না তো চাকরির যারা পায়নি বা পেয়ে বসে আছে হারাতে চলেছে তাদের জন্য এরা কিছু করছে। এরা শুধু এদের ক্যাবিনেটটাকে বাঁচাতে চাইছে, যার ক্যাবিনেট নোট এসএসসি এফিডেভিট করে জমা দিয়েছিল হাইকোর্টে। সেখানে পরিষ্কার বলেছিল 6 বছর বাদে যে সুপার নিউমেরিক যে সিস্টেম এরা চালু করেছিল সেটা অন্যায় এবং সেটা ক্যাবিনেটের কথা হয়েছে। চাকরি হারাদের সত্যিকারের কোনো স্বস্তি রইল। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, সৈকত ছিলেন, ফিরদৌস জয়েন করেছিলেন। ফিরদৌসের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নেব। কখনো চুরি স্বীকার করা, কখনো যখন শাস্তির খাড়া নেমে আসছে, যখন রায় আসছে তখন স্ট্রেট চাকরি খেকো, একে তাকে বলা, বিভিন্ন সময়তে বিভিন্ন মন্তব্য করে এসছেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট করেননি কখনো, যে এই চাকরিহারাদের ভবিষ্যৎটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত বর্তমানের মধ্যে দিন গুজরান করছেন এনারা, এর জন্য আসলে দায়ী কে বা কারা, এটা বলেননি। আমি সৈকত, ফেরদৌস দুজনের কাছেই আসবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপিকে করছে সেল। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন। ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে, আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। চিরকুট দিয়ে চাকরি করতো, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করতো, একটা চিরকুট দিয়ে চাকরি করতো। সিপিএম এর 34 বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করবো, করিনি, ভদ্রতা করেছি। ভদ্রতা করা যদি দুর্বলতা হয়, কাজ করতে গেলে কেউ যদি ভুল করে সেটাকে সংশোধন করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আর এই মুহূর্তে সরাসরি ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদৌসের কাছে যাব। ফিরদৌস, আমি যেটা একই প্রশ্ন করছি, স্বস্তিকার রাজ্যের না